আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম। যারা আজকে প্রথম শুনছো তারা আগের ক্লাসটা দেখবে এবং তারপরে এই ক্লাসটা যদি তোমরা ক্যারি করো তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আর যারা আগের ক্লাসটা দেখেছো অবশ্যই তোমাদের মতামত এবং মানে ক্লাস সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলে যাবে না। রিকোয়েস্ট থাকবে যে ক্লাসটা শেষ করার পরে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই ক্লাসটা তোমাকে ন্যূনতম হলেও উপকার করেছে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটা লাইক অবশ্যই দেবে এবং যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ধারাবাহিক বিস্তারিত এবং ফলপ্রসূ ক্লাসগুলোতে অংশগ্রহণ করা। কথা না বাড়িয়ে চলো আমরা আজকে দ্বিতীয় ক্লাসটা শুরু করি। আজকের দ্বিতীয় ক্লাসে প্রথমেই কথা বলবো ভার্বের প্যাসিভ সেন্সের ব্যবহার। অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখি যে ভার্বটাকে প্যাসিভ সেন্সে ব্যবহার করতে হচ্ছে, কখনো সরাসরি প্যাসিভ করতে হচ্ছে, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করে প্যাসিভ সেন্সে ব্যবহার করা হচ্ছে। আসলে কখন ভার্বের প্যাসিভ সেন্সের সঠিক রূপটা কি হবে সেটাই আমরা আজকে একটু খতিয়ে দেখব। শুরু করা যায়। প্যাসিভ ভয়েস এর বাক্যের ক্ষেত্রে বাক্যের টেন্স এবং সাবজেক্ট অনুসারে সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়। প্যাসিভ ভয়েস মানে সাবজেক্ট যখন নিজে কাজটা করে না বরং অন্য কেউ কাজটা সম্পন্ন করে, সাবজেক্টটা নিষ্ক্রিয় বা প্যাসিভ, সে ধরনের বাক্যকে বলা হয় প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের বাক্যের ক্ষেত্রে রাইট ফর্মটা কি, যে টেন্স অনুসারে এবং সাবজেক্ট অনুসারে একটা সাহায্যকারী ভার্ব অবশ্যই তোমাকে বসাতে হবে এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, কারণ প্যাসিভ ভয়েসের সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। যেমন দেখো দ্য ব্রিজ, হ্যাঁ ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে রিপেয়ার, তাহলে রিপেয়ার ভার্বটার সঠিক রূপ ব্যবহার করতে হবে। এইখানে দেখো রিপেয়ার মানে মেরামত করা আর দ্য ব্রিজ হলো সাবজেক্ট। এখন প্রশ্ন হলো ব্রিজ কি নিজে মেরামত করতে পারে নাকি ব্রিজকে অন্য কেউ মেরামত করে? অবশ্যই কাজটা অন্যেরা করে, ব্রিজ এখানে নামই মাত্র সাবজেক্ট। সো এটা রাইট ফর্ম কি হবে, আমরা কি করব সাবজেক্ট অনুসারে একটা সাহায্যকারী ভার্ব ব্যবহার করলাম ওয়াজ, আর মূল ভার্বে কি ব্যবহার করব পাস্ট পার্টিসিপল। এখন ওয়াজ যে হবে সেটা বুঝলাম কিভাবে, আসলে এইখানে আগে বা পরের কোনো কনটেক্সট বা বাক্য ব্যবহার হয়নি, তাই তুমি এটা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স যেটাই ধরো না কেন বোথ ইজ কারেক্ট। কিন্তু যখন আগে পরের বাক্য প্রেজেন্ট টেন্স হবে তাহলে এখানে তোমাকে কি ব্যবহার করতে হবে, প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। আর আগে বা পরের বাক্যগুলো যদি পাস্ট টেন্স নির্দেশ করে তাহলে এক্ষেত্রে তোমাকে পাস্ট টেন্স হিসেবে সাহায্যকারী ভার্ব ওয়াজ বা ওয়ার চিন্তা করতে হবে। যেহেতু ব্রিজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ওয়াজ ব্যবহার করেছি, আর এখানে রিপেয়ারের সঠিক রূপ কি হবে রিপেয়ার্ড, সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। একইভাবে ইট নো টু মি, এখানে নো ভার্বের রাইট ফর্মটা কি হবে, ইট ইহা, আর নো মানে হলো চেনা, মানে এটা আমার চেনা বা এটা আমার পরিচিত, তার মানে চেনার কাজটা এখানে ইট করেনি, ইট নামে মাত্র সাবজেক্ট, ভার্বটা প্যাসিভ ভয়েসের। সো এর রাইট ফর্ম কি হবে ইট ইজ নোন টু মি। ইট ইজ নোন টু মি, এখানে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব ইজ নিয়ে এসেছি আর মূল ভার্বে কি হবে পাস্ট পার্টিসিপল নো, এর পাস্ট পার্টিসিপল নোন ব্যবহার হবে, ইট ইজ নোন টু মি। তবে মোডাল ভার্বস এর পরে, মোডাল ভার্ব কি জিনিস এর আগে কিন্তু তোমরা এটা জেনেছো যে মোডাল ভার্বের পরে যদি প্যাসিভ সেন্সের বাক্য থাকে, দেখো যে শূন্যস্থানের আগে মোডাল ভার্ব আছে এবং যে ভার্বটা দেওয়া আছে সেটা প্যাসিভ ভয়েসে ব্যবহার হবে, সেক্ষেত্রে কি করতে হবে উক্ত মোডাল ভার্ব এর পরে একটা বি যোগ করতে হবে এবং তারপরে ভার্বের 3 নাম্বার রূপ তথা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। যেমন দেখো রুলস শুড ব্র্যাকেটে ভার্ব আছে ইউটিলাইজ প্রয়োগ করা, হ্যাঁ প্রপারলি টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম বা যানজট নিয়ন্ত্রণ করার জন্য, সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আইন কানুন বা নিয়ম সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তাহলে এইখানে দেখো যে সাবজেক্ট হলো রুলস, তারপরে শুড দেওয়া আছে আর ভার্ব দেওয়া আছে ইউটিলাইজ, তাহলে রুলস তো আর নিজে প্রয়োগ হয় না, রুলসকে অন্য কেউ প্রয়োগ করে, তার মানে এটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি করতে হবে, শুড যেহেতু আছে একটা মোডাল ভার্ব, তাহলে মোডাল ভার্বের পরে একটা অতিরিক্ত বি যোগ করতে হবে, এই যে বি, আর মূল ভার্বটার কি হবে পাস্ট পার্টিসিপল হবে।
এক্ষেত্রে উক্ত বাক্যগুলির টেন্স নির্ণয় করতে হবে প্যাসেজের কনটেক্সট অনুসারে। অর্থাৎ এই যে এইখানে এইগুলোর ক্ষেত্রে আমি যে বলেছি যে কখন ইজ হবে কখন ওয়াজ হবে, এটা আসলে নির্ভর করছে বাক্যের কনটেক্সট, আগের বাক্য আর পরের বাক্য টেন্সটা কি দেওয়া ছিল সেটার উপর ভিত্তি করে। তো চলো এক্সারসাইজ করা যাক এই নিয়মের অধীনে। ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড 24 সালে ই নাম্বারে এসেছে, এফ নাম্বারে এসেছে, জি নাম্বারে এসেছে, এইচ নাম্বারে এসেছে, এভাবে অনেকগুলো বোর্ডে এই নিয়মের অধীনে অনেকগুলো এক্সারসাইজ এসেছে। তো অবশ্যই বাসায় এই হোমওয়ার্কগুলো। রাইট ফর্ম অফ ভার্বের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা। আমরা প্রায়ই দেখব যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে। আসলে আমরা কখন ভার্বের সাথে আইএনজি যোগ করব? এটার কি এমনি এমনি যোগ হয় নাকি আসলে কোনো নিয়ম আছে? সবকিছুরই কিছু নিয়ম বা রুল থাকে। তো চলো আমরা দেখে নিই কখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করলে কখন সেটার রাইট ফর্ম হিসেবে বিবেচিত হবে। কোন সেন্টেন্সে টু ব্যতীত, আমরা জানি যে টু হলো একটা প্রিপজিশন, এই টু ব্যতীত অন্য কোনো প্রিপজিশন থাকলে এর পরের ভার্বটির সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। এই যে টু ব্যতীত অন্যান্য প্রিপজিশন গুলো, তাহলে প্রিপজিশন কোনগুলো? যেমন অফ, আউট, উইথ, বাই, উইদাউট, আপ, এগুলোর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। দেখো, হি ইজ ফন্ড অফ ড্যাশ, ব্র্যাকেটে ভার্ব আছে নো হিজ ফিউচার। তাহলে বলো তো এখানে নো এর সঠিক রূপটা কি হবে? যারা জানো ঝটপট কমেন্ট বক্সে উত্তরটা লিখে ফেলো, আর যারা জানো না তারা দেখতে থাকো। দেখো এখানে রাইট ফর্মটা হবে নোয়িং, কারণ কি এই গ্যাপের কি আছে? অফ দিয়ে আছে। তাহলে অফের পরে ভার্বের কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। একইভাবে মনিরা ইজ ভেরি গুড অ্যাট ড্যান্স। দেখো শূন্যস্থানের আগের শব্দ আছে অ্যাট, অ্যাট হলো একটা প্রিপজিশন। সো প্রিপজিশনের পরে আমরা জানি টু ব্যতীত যে কোনো প্রিপজিশনের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো আমরা এখানে সঠিক রূপটা কি ব্যবহার করব? ডান্সিং। আইএনজি যোগ করার ক্ষেত্রে কোনো ভার্বের শেষে যদি ই থাকে, ইটা বাদ দিয়ে তারপরে আইএনজি যোগ করতে হবে। 2 নম্বর, সেন্টেন্সের শুরুতেই যদি ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। যেমন দেখো, ড্যাশ গো হোম আই এট রাইস, একদম শুরুতেই ভার্ব আছে গো, তাহলে আমরা নিঃসন্দেহে কি করব? গো ভার্বের সাথে আইএনজি যোগ করব। রাইট অ্যান্সারটা হবে গোয়িং। একইভাবে ড্যাশ ওয়াক ইজ আ ভেরি গুড এক্সারসাইজ, এখানে রাইট ফর্ম কি হবে? শুরুতেই ভার্ব আছে, সো ওয়াক ভার্বের সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। নাম্বার 3, কোন সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্স। দেখো সিম্পল সেন্টেন্স, আমরা জানি সিম্পল সেন্টেন্স কি? যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তো যখন দেখবা যে বাক্যের সাবজেক্ট একজন এবং সেখানে একাধিক ভার্ব আছে, তখন বুঝতে হবে এটা একটা সিম্পল সেন্টেন্স। এর একটা ভার্ব ফাইনাইট থাকবে আর পরের ভার্বটা কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট দুভাবে করা যায়, একটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ করে নন ফাইনাইট করা যায়, আর আরেকটা হচ্ছে ভার্বের আগে টু যোগ করে সেটাকে কি করা যায়? নন ফাইনাইট করা যায়। দেখো, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে সাধারণত পরের ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করব। তবে পরের ভার্বটা দ্বারা যদি কাজের উদ্দেশ্য বোঝায়, হ্যাঁ, আগের কাজটা কি উদ্দেশ্যে হয়েছে এরকম উদ্দেশ্য যদি বোঝায়, তাহলে আইএনজি যোগ না করে কি করব? ওই ভার্বের আগে টু যোগ করব। আমরা যখন টু যোগ করব সেই নিয়মে গিয়ে এটা দেখব। খেয়াল করো, এখানে উদাহরণ আছে আই ওয়াচ দ্য ম্যান গো, তাহলে এখানে সাবজেক্ট হলো আই, একটা ফাইনাইট ভার্ব সহ দেওয়াই আছে, এটি একটা সিম্পল সেন্টেন্স, তাই আমরা এই গো ভার্বটাকে কি করব? নন ফাইনাইট করে ফেলবো। গো এর সাথে কি হবে? আইএনজি হবে, তাহলে রাইট ফর্মটা হবে গোয়িং। তবে এইখানে যদি ভার্বটা দ্বারা এই আগের মানে ভার্বটার উদ্দেশ্য প্রকাশ করত, কাজের উদ্দেশ্য প্রকাশ করত, তখন আমরা এখানে আইএনজি যোগ না করে কি করতাম? এখানে একটা টু যোগ করতাম। দেখো এই যে এইখানে পরের নিয়মটাই এখানে বলা হয়েছে যে পরের ভার্বটি দ্বারা কাজের উদ্দেশ্য বোঝালে উক্ত ভার্বের পূর্বে টু বসে এবং কোনো প্রকার আইএনজি যুক্ত হয় না। উই ইট, ব্র্যাকেটে আছে লিভ, তাহলে আমরা খাই বেঁচে থাকার জন্য। লিভ ভার্বের সঠিক রূপ কি হবে? টু লিভ হবে। কেন হবে? কারণ এই লিভ দ্বারা এই খাওয়ার উদ্দেশ্য বোঝাচ্ছে, আমরা কেন খাই? বেঁচে থাকার জন্য।
তার মানে পরের লিভ ভার্বটা আগের ইট ভার্বটার উদ্দেশ্য বুঝাইছে। আমরা কেন খাই? খাওয়ার উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা। তো পরের ভার্বটা দ্বারা যেহেতু উদ্দেশ্য বুঝিয়েছে, তাই আমরা আইএনজি যোগ না করে কি করব? টু যোগ করব। একইভাবে দে স্টাডি লার্ন, মানে তারা পড়ালেখা করে শেখার জন্য। লার্ন ভার্বটা দ্বারা স্টাডির উদ্দেশ্য বুঝিয়েছে, স্টাডি করার উদ্দেশ্য। সো রাইট ফর্মটা কি হবে? টু লার্ন। 4 নাম্বার, অ্যাক্টিভ ভয়েস এর বাক্যে টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এরপরে মূল ভার্ব থাকলে সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। এখানে আমি একটু বিস্তারিতই বলি। টু বি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে পরের ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। আর যদি বাক্যটা প্যাসিভ ভয়েসের হয়, তাহলে আমরা পরের ভার্বটা কি করব? পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। দেখো, দ্য প্রিন্সিপাল ইজ অ্যাডভাইজ হিজ স্টুডেন্টস। এখানে অ্যাডভাইসের রাইট ফর্মটা কি হবে? দেখো, গ্যাপের আগে আছে ইজ, টু বি ভার্ব। তাহলে টু বি ভার্বের পরে ভার্বের সঠিক রূপ দুটো হতে পারে, হয় আইএনজি যোগ হবে, না হয় পাস্ট পার্টিসিপল হবে। একটু খেয়াল করো, এই বাক্যের সাবজেক্ট দ্য প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল কি অ্যাডভাইস বা উপদেশ দেওয়ার কাজটা করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারেন। প্রিন্সিপাল অ্যাডভাইস করতে পারেন। তার মানে এইখানে সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ। আমরা কি করব? অ্যাডভাইসের সাথে আইএনজি যোগ করে দেব, অ্যাডভাইজিং। দ্য ট্রাভেলার্স আর পাস দ্য রোড। একইভাবে এই আর হলো টু বি ভার্ব, তারপরে একটা ভার্ব আসছে। এখন দেখতে হবে বাক্যের সাবজেক্ট এই ভার্বের কাজ করতে পারে কিনা। ট্রাভেলার্স, ট্রাভেলার্সরা কি পাস করতে পারে, রাস্তা অতিক্রম করতে পারে? অবশ্যই পারে। তার মানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ। সো আমরা কি করব? পাসের সাথে আইএনজি যোগ করে দেব। রাইট ফর্মটা হবে পাসিং। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলেও টু যুক্ত কতগুলো শব্দ আছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দেখো, এই নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন এইচএসসিতে পড়বে, তখন তোমাকে এই নিয়ম থেকে এক্সারসাইজ করতে হবে, বোর্ড কোশ্চেনে আসে। যখন তুমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেবে, অ্যাডমিশনে তোমাকে এই রুলের আন্ডারে এক্সারসাইজে তোমাকে বা প্রশ্নের সলভ তোমাকে করতে হবে। ইভেন যখন তুমি বিসিএস সহ সকল যে কোনো ধরনের সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, প্রিলিতে ইভেন ক্ষেত্র বিশেষে রিটেনের ক্ষেত্রেও তোমাকে কি করতে হবে? এই নিয়ম থেকে ভার্বের রাইট ফর্ম করতে হবে। সো এতক্ষণ যতগুলো রুল বলেছি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এটা পরবর্তী মানে তোমার কাজের জন্য। তাহলে এই নিয়মটা অবশ্যই তোমাকে কি করতে হবে? খুব ভালোভাবে মাথায় নিতে হবে এবং তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। যে আমরা জানি নর্মালি টু এর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু কতগুলো বিশেষ শব্দ আছে যাদের সাথে টু থাকা সত্ত্বেও পরের ভার্বটার সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। সরি, ফ্রেজগুলো হলো উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এডিক্টেড টু, অ্যাকাস্টম টু। এদের পরে এই যে একটা করে টু থাকার পরেও পরের ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। অনেকেই এই ফ্রেজগুলোর অর্থ জানো না, একটু জেনে নাও। উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু মানে প্রতীক্ষায় থাকা, অপেক্ষায় থাকা, ইউজ টু অভ্যস্ত, এডিক্টেড টু মন্দ কাজে আসক্ত, নিমগ্ন বা নেশাগ্রস্ত। হ্যাঁ, অ্যাকাস্টমড টু মানে হচ্ছে অভ্যস্ত। এগুলো এই অর্থে ব্যবহার হয়। দেখো, জেরিন ওয়েন্ট টু মার্কেট উইথ আ ভিউ টু বাই সাম বুকস। এইখানে বাই এর সঠিক রূপ কি হবে? তুমি কিন্তু যারা এর আগে একটা নিয়ম পড়েছো যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে তুমি এখানে বাই দিয়ে দিতে পারো। কিন্তু ব্যতিক্রম হলো উইথ আ ভিউ টু। হ্যাঁ, এই টু যুক্ত ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো দ্য রাইট অ্যান্সার ইজ বাইং। রাইট অ্যান্সার ইজ বাইং। I am looking forward to hear from you. তাহলে এখানে হিয়ার এর রাইট ফর্ম কি হবে? হিয়ারিং। কারণ কি? এই যে ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টুর পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। নাম্বার 6, হোয়াইল যুক্ত বাক্যে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে উক্ত বাক্যাংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? সাবজেক্টের পরে অজ অথবা ওয়ার আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু
হোয়াইলের পরে সাবজেক্ট যদি না থাকে তাহলে জাস্ট ভার্বটার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো হোয়াইলের পরে সাবজেক্ট থাকা আর না থাকা। সাবজেক্টের হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ বা ওয়ার বসিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে জাস্ট ভার্বটার সাথে আইএনজি যোগ করলেই রাইট ফর্ম হবে। আমরা উদাহরণ দেখি। While I visit রংপুর I met him। খেয়াল করো এখানে while এর পরে I সাবজেক্ট দেওয়া আছে, তাহলে visit এর রাইট ফর্ম কি হবে? past continuous tense হবে, was visiting। দ্বিতীয় বাক্যে while walk in the garden I saw a snake। এখানে দেখো while এর পরে কোনো সাবজেক্ট নেই, সো এইটার রাইট ফর্ম হবে walking, জাস্ট walk ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। 7 নাম্বার, কোন বাক্যে নাও, at this moment, at present ইত্যাদি থাকলে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? সাবজেক্টের পরে am, is অথবা are প্লাস মূল ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। দেখে নেওয়া যাক উদাহরণগুলো। দ্য ম্যান ড্যাশ মেক আ গার্ডেন নাও। এই যে নাও, নাও শব্দটার কারণে আমরা বুঝবো যে এটা নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে রাইট ফর্মটা কি হবে? ইজ মেকিং। দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ইজ হবে আর মেক ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস ড্যাশ ইনক্রিজ অ্যাট প্রেজেন্ট। তাহলে এখানে ইনক্রিজ ভার্বটার রাইট ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কি আছে? অ্যাট প্রেজেন্ট আছে, তাহলে অ্যাট প্রেজেন্টটা নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে। সো এখানে কি হবে? আর ইনক্রিজিং, কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে প্রাইসেস, প্লুরাল নাউন, আর ব্যবহার হবে আর ইনক্রিজের সাথে আইএনজি যুক্ত হবে। এই ছিল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্বের সঠিক রূপ এর প্রয়োগ করার নিয়ম কানুনগুলো। যারা এগুলো বুঝতে পেরেছ তারা এই নিয়মের অধীনে অনেকগুলো বোর্ড কোশ্চেন এসেছে, সেগুলো তোমরা নিজেরা বের করে নিয়ে এক্সারসাইজ করবে। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করার যে 7টা রুল নিয়ে আমরা কথা বলেছি সবগুলো খুব সহজে তুমি মনে রাখতে পারবে। কথা বলবো ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার নিয়ে, অর্থাৎ ভার্বের যে 2 নম্বর রূপ বা পাস্ট ফর্ম এইটা কোথায় কোথায় আমরা ব্যবহার করব। দেখো, 1, কোনো বাক্যে yesterday, ago, long since, last প্লাস কোনো সময়। লাস্ট প্লাস কোনো সময় বলতে লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, হ্যাঁ এরকম লাস্টের পরে কোনো সময়ের উল্লেখ থাকলে, অতীতের কোনো ডেট, মান্থ বা ইয়ার, সুস্পষ্ট অতীত নির্দেশ করে এমন কোনো তারিখ, মাস অথবা বছর যদি বাক্যে উল্লেখ থাকে তাহলে উক্ত বাক্যটি কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়। অর্থাৎ হ্যাঁবোধক বাক্যের ক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বা 2 নম্বর ফর্মটা ব্যবহার করব। দেখো, লাস্ট ইয়ার আই পাস দ্য এসএসসি এক্সামিনেশন। গত বছর আমি এসএসসি পরীক্ষায় পাস করেছি। একটু খেয়াল করো, এখানে লাস্ট ইয়ার আছে, লাস্টের পরে একটা সময়ের উল্লেখ আছে, তাহলে এটা এবং বাক্যটা হ্যাঁবোধক। সো আমরা এখানে কি করব? পাসের পাস্ট ফর্ম ব্যবহার করব। কি হবে? রাইট অ্যান্সার হবে পাস্ট। ফাদার ড্যাশ ডাই ইন অগাস্ট 2020। এখানে সুস্পষ্ট 2020 সাল উল্লেখ করা আছে, যা একটা অতীত সময়কে নির্দেশ করছে, কারণ এখন 2025 সাল আর 20 সাল এটা অনেক পাস্ট একটা সময়। সো এখানে কি হবে? ডাই এর সঠিক রূপটা হবে কি? ডায়েড। ফাদার ডায়েড ইন অগাস্ট 2020। যারা বুঝতে পেরেছ তারা এই নিয়মের অধীনে বোর্ড কোশ্চেনগুলো এক্সারসাইজ করবে। নাম্বার 2, কোনো বাক্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এই দুইটা ফ্রেজের অর্থ হচ্ছে যে এখনই উত্তম সময়, কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়। হ্যাঁ, এই ক্লজ বা এই ক্লজের পরে এবং উইশ, ফ্যান্সি। উইশ মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা, ফ্যান্সি মানে কল্পনা করা বা ভাবা ইত্যাদি, হ্যাঁ কল্পনা প্রবণ হওয়া ইত্যাদি। তো এই ভার্বগুলোর পরে পরবর্তী ভার্বটার কি হবে? পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন দেখো, আই ফ্যান্সি আই টার্ন পেল। এখানে দেখো আই ফ্যান্সি, তাহলে ফ্যান্সির পরে ভার্বটার কি হবে? পাস্ট ফর্ম হবে। রাইট ফর্ম ইজ আই টার্নড পেল।
সো এখানে টার্নের সঠিক রূপটা হবে টার্নড। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। এখানে চেঞ্জের রাইট ফর্মটা কি হবে? চেঞ্জের রাইট ফর্মটা হবে চেঞ্জড। কেন? আমরা শিখেছি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে ভার্বের কি হবে? পাস্ট ফর্ম ব্যবহার হবে। এই নিয়মের অধীনে দেখো রাজশাহী বোর্ড 24 সালের আই নাম্বার প্রশ্ন, বরিশাল বোর্ড 23 সালের 4 নাম্বার প্রশ্নের আই নাম্বার প্রশ্ন, দিনাজপুর বোর্ড 22 সালের যেই নাম্বার প্রশ্ন এসেছে, তোমরা প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে। তবে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থ হলো এমন ভাবে জানো, হ্যাঁ এমন ভাবে জানো, এবং উইশ ও ফ্যান্সি ইত্যাদি যুক্ত বাক্যে পরের বি ভার্বের পরিবর্তে সবসময় কি হবে? ওয়ার বসবে। খেয়াল করো, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ এবং ফ্যান্সি এদের পরে যদি টু বি লেখা থাকে তাহলে ওই টু বি ভার্বের পরিবর্তে সর্বদা কি হবে? ওয়ার হবে। এখানে সাবজেক্ট সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, যা মনে হয় তাই হোক, এটা বিবেচ্য বিষয় নয়। তোমাকে কি করতে হবে? এই শব্দগুলোর পরে সরাসরি টু বি ভার্বের পরিবর্তে ওয়ার ব্যবহার করবে। যেমন দেখো, আই উইশ আই টু বি আ কিং। যদি আমার ইচ্ছা যদি আমি রাজা হই, তাহলে দেখো এখানে টু বি এর পরিবর্তে কি হবে? ওয়ার হবে। আয়ের পরে কিন্তু নর্মালি অজ হয়, কিন্তু এখানে কি হবে? ওয়ার হবে। ছিল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহারের নিয়মগুলো। এছাড়া আরো কিছু নিয়ম আছে যেগুলো তোমরা উচ্চতর শ্রেণীতে গিয়ে পাবে, এবং পরবর্তীতে আমরা যখন এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের ধারাবাহিক ক্লাসগুলো আপলোড করা শুরু করব, সেই ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহারের আরো উচ্চতর ধারণা সম্পর্কে তোমরা জানতে পারবে। চলো আমরা জেনে নিই এখন ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নম্বর রূপ কোথায় ব্যবহার করতে হয়। 1, প্যাসিভ সেন্সের কোনো বাক্যাংশ, একটু খুব ভালোভাবে এই জিনিসটা বোঝার চেষ্টা করবে। প্যাসিভ সেন্সের কোনো বাক্যাংশ যদি অন্য একটা ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট রূপে ব্যবহৃত হয়, তখন উক্ত অংশের ভার্বটির শুধু পাস্ট পার্টিসিপল হয়। এক্ষেত্রে উক্ত ভার্বটি পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ এর মতো কাজ। দ্য ওয়ার্ক ডু বাই জুবায়ের ওয়াজ প্রেইজওয়ার্দি। জুবায়ের দ্বারা কৃত কাজটা প্রশংসনীয় ছিল। একটু খেয়াল করো, এই বাক্যের সাবজেক্ট ছিল দ্য ওয়ার্ক, ভার্ব হচ্ছে ডু, পরে আবার বাই দেওয়া আছে, জুবায়ের বাই জুবায়ের, এমনি বোঝা যাচ্ছে যে এটা হলো প্যাসিভ সেন্সের বাক্য। কিন্তু এখানে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই জুবায়ের এইটা না ব্যবহার করে শুধু ডান ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ হলো যে এইখানে ওয়াজ আছে, এই টোটাল বাক্যাংশটুকু হচ্ছে এই ওয়াজ ভার্বের সাবজেক্ট। তাহলে আমরা বলবো যে প্যাসিভ সেন্সের কোনো বাক্যাংশ যদি অন্য কোনো ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের অবস্থানে থাকে তাহলে শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এখানে এই ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার কারণে আমরা কি ব্যবহার করব? ডান। দ্য ওয়ার্ক ডান বাই জুবায়ের ওয়াজ প্রেইজওয়ার্দি। এইখানে ওয়াজ প্রেইজওয়ার্দি এইটুকু যদি না দেওয়া থাকতো তাহলে রাইট ফর্মটা হতো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই জুবায়ের। বুঝতে পেরেছি? দ্য কমিটি ইভালুয়েট দ্য ভার্ডিক্ট মেক বাই মিস্টার রহমান। কমিটি মূল্যায়ন করেছে বিচারটাকে, যে বিচারটা করেছে বা বিচারটা হয়েছে কার দ্বারা? মিস্টার রহমান কর্তৃক। একটু খেয়াল করো, এইখানে দ্য ভার্ডিক্ট মেক বাই মিস্টার রহমান এটা একটা প্যাসিভ সেন্সের বাক্য, কিন্তু এই টোটাল অংশটুকু ইভালুয়েট এই ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। যেহেতু এই ইভালুয়েট ভার্বের অবজেক্ট রূপে এই প্যাসিভ সেন্সের বাক্যাংশটা ব্যবহার হয়েছে, তাই এখানে শুধুমাত্র মেক এর পাস্ট পার্টিসিপল কি হবে? মেড ব্যবহার হবে। আর যদি এখানে ইভালুয়েট পর্যন্ত আগের অংশটুকু যদি না থাকতো, শুধু থাকতো দ্য ভার্ডিক্ট মেক বাই মিস্টার রহমান, তখন এটা রাইট ফর্ম হতো দ্য ভার্ডিক্ট ইজ বা ওয়াজ মেড বাই মিস্টার রহমান। কিন্তু এই টোটাল অংশটুকু ইভালুয়েট ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার কারণে কি করব? শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। আশা করি সবাই এই রুলটা বুঝতে পেরেছো, এবং যদি বুঝে থাকো তাহলে এই নিয়মের অধীনে কিছু হোমওয়ার্ক আছে যেগুলো বিগত বোর্ড কোশ্চেনে এসেছে, অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে। তাহলে এই নিয়মটা তোমার মাথায় একদম সুন্দরভাবে স্থায়ীভাবে মানে সংরক্ষিত হবে। দেখো এক্সারসাইজ, চট্টগ্রাম বোর্ড 24 সালের ই নাম্বার, এফ নাম্বার, জি নাম্বার, এইচ নাম্বার
এভাবে আরো অন্যান্য বোর্ডে এসেছে, তোমরা এগুলো সলভ করবে। 2 নম্বর, প্যাসিভ সেন্সের কোনো বাক্যে টু বি ভার্ব এর পরে যদি অন্য কোনো ভার্ব থাকে তবে উক্ত ভার্বটির কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। এটা অবশ্য আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করার নিয়মে আলোচনা করে ফেলেছি। সেটা হলো যে এই যে টু বি ভার্ব যেগুলো আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের পরে যদি কোনো ভার্ব থাকে এবং বাক্যটা যদি প্যাসিভ সেন্সে থাকে, মানে বাক্যের সাবজেক্ট যদি প্যাসিভ হয়, নিষ্ক্রিয় হয়, তখন পরের ভার্বটার কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এইখানে দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিট, এখানে ওয়ার্ক নিজে কাজ করেনি, অন্য কেউ কমপ্লিট করেছে, সো এটা প্যাসিভ সেন্স। সঠিক উত্তর হবে কমপ্লিটেড। দ্য ডোর ইজ ওপেন, দরজা অন্য কেউ খুলেছে, দরজা আপনা আপনি খোলেনি, সো এখানে ওপেন এর রাইট ফর্ম হবে কি, ওপেনড। টু বি ভার্বের পরে ভার্ব থাকলে প্যাসিভ সেন্সের বাক্যের ক্ষেত্রে ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো তাহলে এই নিয়মের অধীনে দেখো অনেকগুলো বোর্ড কোশ্চেন এসেছে, তোমরা ধারাবাহিকভাবে এই বোর্ড প্রশ্নগুলো সমাধান করবে। জেনে নেওয়া যাক ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহারের 3 নম্বর রুলটা। কোনো বাক্যে টু বি, হ্যাভিং, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং মোডাল ভার্ব এর পরে যদি বি থাকে, আই মিন টু বি, হ্যাভিং, বিইং, হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে এবং মোডাল ভার্বের পরে যদি বি থাকে, মোডাল ভার্বের পরে বি মানে শ্যাল বি, উইল বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি ইত্যাদি, হ্যাঁ, এগুলোর পরে কি হবে, পরের ভার্বটার কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। দেখো দ্য হাউস ইজ গোয়িং টু বি পেইন্ট, দেখো টু বি আছে, সো পরের ভার্বটার নিঃসন্দেহে পাস্ট পার্টিসিপল হবে, রাইট অ্যান্সার হবে পেইন্টেড। দ্য ট্রাকস আর বিং, ব্র্যাকেটে ভার্ব আছে লোড, তাহলে এখানে লোডের সঠিক রূপ কি হবে, লোডেড, কেন, তার আগে কি আছে, বিং আছে। সবাই রুলটা টানা মুখস্থ করে ফেলবে এবং মুখস্থ করার পরে উদাহরণগুলো দেখবে এবং উদাহরণ দেখার পরে এই যে এক্সারসাইজগুলো আছে এক্সারসাইজগুলো করবে, তাহলেই এই রুলের যাবতীয় যে শিক্ষণীয় বিষয় আছে তোমার মাথায় সেটা স্থায়ীভাবে গেঁথে যাবে। এরপর আমরা আলোচনা করব 4 নম্বর রুল, ভার্বের পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর রূপ ব্যবহারের নিয়ম। 4 নম্বর, কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, নেভার, এভার এই শব্দগুলি যদি থাকে তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। কি হবে, বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর, অর্থাৎ বাক্যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে শুধুমাত্র পাস্ট পার্টিসিপল হবে না, হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসাতে হবে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে। ওকে, হি রিজাইন হিজ জব রিসেন্টলি, দেখো রিসেন্টলি থাকার কারণে এটা কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট, তার মানে কি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, আর এই যে রিজাইন ভার্বটা এটা পাস্ট পার্টিসিপল হবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হ্যাজ রিজাইনড। উই অলরেডি ডিসাইড টু গো টু পিকনিক, এই অলরেডি শব্দটা আমাকে নির্দেশ দিচ্ছে যে এই ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট। সো দ্য রাইট অ্যান্সার ইজ হ্যাভ ডিসাইডেড। উই প্লুরাল নাম্বার, এরপরে হ্যাভ হবে, আর ডিসাইড ভার্বে কি হবে, পাস্ট পার্টিসিপল। সবাই বুঝতে পেরেছো আশা করি। যদি বুঝে থাকো তাহলে ঢাকা বোর্ড 24 সালের বি নাম্বার, সিলেট বোর্ড 24 সালের বি নাম্বার, চট্টগ্রাম বোর্ড 23 সালের এ নাম্বার, এভাবে আর বাদ বাকি যে বোর্ড কোশ্চেনগুলো আছে অবশ্যই সেগুলো তোমরা সলভ করবে। তো এই ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় ক্লাসের আলোচনার বিষয়। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবে না, এবং তোমাদের এই টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন নিঃসন্দেহে করবে, কারণ তোমাদের প্রশ্ন এবং তোমাদের জানার আকাঙ্ক্ষা আমাদের ভিডিও বানানোর প্রচেষ্টাকে আরো ত্বরান্বিত করবে, আরো বেগবান করবে। আশা করি আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে এবং পড়ালেখার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।